সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেল। হারুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শুরুতে আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো, রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আরও পরিবর্তনের সম্ভাবনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ। স্ত্রী, 2 সন্তান সহ রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষকের লাশ উদ্ধার। আমার দেশ, মন্ত্রী, উপদেষ্টা ও সহকারী কার কতজন? খালেদা থেকে তারেক। মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদলে কি বার্তা? সারা দেশে বোমা উদ্ধারের নেপথ্য। দৈনিক ইত্তেফাক, শিল্পাঞ্চলে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ চায় ঢাকা চেম্বার। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাতে সময় লাগবে অর্থমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা। গ্যাস সংকটে ব্যাহত কাগজ উদ্ধার। লোডশেডিংয়ে গতিহীন ছাপাখানা। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। সমকাল, 1/3 প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্য খাতে 180 দিন। কর্মী নিয়োগে অখ্যাত এজেন্সি ফের সিন্ডিকেটের আশঙ্কা। মালয়েশিয়ার শ্রমবাজার। টিকা ব্যবস্থাপনায় ঘাটতি হাম নিয়ন্ত্রণকে জটিল করেছে। যুগান্তর, 9 ঝুঁকিতে মেট্রো রেল, কারিগরি নিরাপত্তা নিরীক্ষা কমিটির মূল্যায়ন। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা। ভারত সংশ্লিষ্ট 3 প্রকল্প বাতিলের প্রস্তাব। মানবজমিন, ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। দূষণ বাড়লেও পরিবেশ আদালতে কবছে মামলা। স্মৃতিসৌধে শ্রদ্ধা। আজ বঙ্গভবনে যাচ্ছেন প্রেসিডেন্ট। সিটি গ্রুপ কেন দেউলিয়া হতে যাচ্ছে? কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এনসিপি। কালের কণ্ঠ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবনে আজ অফিস করবেন। সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা। প্রধানমন্ত্রী। নতুন উদ্যমে দুদক। এক মাশরুরকে বাঁচাতে আরেক মাশরুরের নাম। পরিবহনের গাড়ি বিতর্ক। কালবেলা, ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমি খেকো। সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা। উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ। দৈনিক ইনকিলাব, টার্মিনাল সরাতে নানা অজুহাত। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত। সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা। দ্রুত কাজ এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দফতরে বসছেন আজ। বাংলাদেশ প্রতিদিন, চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল। হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির দর কষাকষি। আওয়ামী লীগ নেতাদের হাতে 20,000 অস্ত্র। দেশ রূপান্তর, গ্রিন ফাইন্যান্সে বদলাবে দেশের অর্থনীতি। নয়া দিগন্ত, জ্বালানি সংকটে থমকে আছে শিল্প। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। আবারও সেই সিন্ডিকেটের কবলেই মালয়েশিয়ার শ্রমবাজার। বণিক বার্তা, 56,000 কোটি টাকার ঋণ নিয়ে 48,500 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। অর্থ বছরের প্রথম মাস জুলাই। দ্য ডেইলি স্টার, পুলিশ অ্যাডমিট রিশাফল রিক্রুটমেন্ট। নিউ এজ, মালয়েশিয়া লেবার মার্কেট, নিউ রিক্রুটার্স লিস্ট স্টকস ফ্রেশ সিন্ডিকেশন ফেয়ার্স। ডেইলি অবজারভার, নো ডিসপাইট ফ্রম সিটিজি ওয়াটার লগিং ডিসপাইট স্পেন্ডিং টাকা 14,000 crore। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন আমরা যাব মূল আলোচনায়। হারুন ভাই, রাষ্ট্রপতি আজকে বঙ্গভবনে যাচ্ছেন, পাশাপাশি মন্ত্রিসভা যে রদবদল এবং সামনে আরও রদবদলের সম্ভাবনা রয়েছে, এই ধরনেরই বার্তা দিচ্ছে আজকে সংবাদপত্রগুলো। পাশাপাশি আমাদের জ্বালানি যে সংকট, সেই বিষয়টা রয়েছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার যে আবার সিন্ডিকেটের কবলে আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং রংপুরে 4 জনকে হত্যার ঘটনাটাও কয়েকটি পত্রপত্রিকায় আজকে এসেছে, যদিও রাতের ঘটনা। তো আমরা শুরুটা করব রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গতকালকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে এবং আজকে 11টার সময় তার বঙ্গভবনে ওঠার কথা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখছি এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিংবা এর আগে থেকেই সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা যেটা বিরোধী দল থেকে বলা হয়েছে যে প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া কিংবা চর্চার অংশ হিসেবে আরও বেশ কিছু বিষয় নিয়ে এবং মানুষের যে প্রত্যাশা এই নতুন রাষ্ট্রপতিকে নিয়ে সব মিলিয়ে আজকে বঙ্গভবনে তিনি বসতে যাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ জিয়া ভাই আপনাকে। আমরা গত বৃহস্পতিবারে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংসদে। আমরা দেখেছি সেখানে এবার বিরোধী দল থেকে ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বিরোধী দলের পক্ষ থেকেও একজনকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু আমাদের সজ্জন রাজনীতিক হিসাবে পরিচিত বিএনপির সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সংসদে প্রকাশ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা ওনাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। এর পরদিনই শুক্রবার বঙ্গভবনে ওনার শপথ অনুষ্ঠান হয় এবং মাঝখানে একদিন বাদ রেখে উনি গতকাল আনুষ্ঠানিকতা যেটা রাষ্ট্রাচার যেটা সেটা সম্পন্ন করে উনি আজকে 11টায় বঙ্গভবনে উঠবেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটা রাজনৈতিক সরকারের রাষ্ট্রপ্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেই হবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেটাই হয়েছে। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তিনি অত্যন্ত সুপরিচিত লোক, সজ্জন লোক এবং অত্যন্ত মিষ্টভাষী একজন মানুষ। তিনি আসছেন, অভিজ্ঞ মানুষ। তার এই আগামী দিনগুলো যে কোনো সরকারই চাইবে সরকারের নির্বাহী বিভাগ এবং আপনার রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তার ভিতরে একটা সমন্বয় করে কাজ চলা। গতদিনও আমরা এখানে আলোচনা করছিলাম, সরকার যেটা ভাবছে আগামীতে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়াতে পারে, এটা আমরা পত্রপত্রিকায় দেখছি। সেটা যদি আসে তাহলে আরও সরকার ব্যবস্থাটা আরও সরকারের রাষ্ট্রপতি শুধু নামেই থাকবেন এরকম না, তিনি তার কিছু ফাংশনও থাকবে, ফাংশন বাড়বে। আমরা সেদিকে অপেক্ষা করি। শুরু হোক তার নতুন যাত্রা, আমরা অভিনন্দন জানাই, শুভকামনা করি। এই রাষ্ট্রপতি তার আসন গ্রহণের পর থেকে অর্থাৎ আগে থেকে আমরা যদি বলতে পারি আরেকটা বিষয় খুব জোরালোভাবে আলোচনায় এসছে, মন্ত্রিসভা যে রদবদল এবং 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী যে দফতর বন্টন করা হয়েছে এবং এটা নিয়ে সরকার বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে। তো এটা আসলে কি বার্তা দিচ্ছে? কারণ আমরা শুনতে পাচ্ছি যে সামনে আরও রদবদলের সম্ভাবনা রয়েছে। খুব কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন। সরকারের বয়স 6 মাস। 6 মাসের ভিতরেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বার্তা মেসেজ সবাইকে দিতে চেয়েছেন এবং আমরা যতটুকু দেখছি পত্রপত্রিকায় নিজেদের ভিতর থেকেও এই চেঞ্জটার আসার ভেতরে উনি কিন্তু খুবই নির্মোহভাবে অন্যদেরকে বার্তা দিয়েছেন যে মানে কাজের দক্ষতার ভিত্তিতেই উনি এটা নিরূপণ করেছেন। অনেকের কাজের ব্যাপারে বাইরে আলোচনা সমালোচনা বিভিন্ন রকম হতেই পারে, কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন আসলে কাজের দক্ষতার ক্ষেত্রে। তো কাজের দক্ষতার ক্ষেত্রে যিনি দক্ষ হবেন তিনি থাকবেন। কোনো সরকারেই এই যে 6 মাসের ভিতরে কিন্তু একটা সরকার পরিবর্তন করা এবং মন্ত্রিসভায় রদবদল করা এটা 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 খুব রেয়ার একটা কেস। আগের সরকারগুলোতে আমরা দেখি নাই। এখন বর্তমানে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা বিশেষ সহকারী এ ধরনের 70 জন নিয়োগ করা আছে সরকারের। এর ভিতরে 51 জন মন্ত্রিসভায়। তো 70 জনের ভিতরে তাদের বিভিন্ন রকম দায়িত্ব তিনি বন্টন করেছেন। এমনি দেখেন আমাদের গত 16 বছরে রাষ্ট্রের যে কাঠামোগত যে পরিবর্তন অতীত সরকারের সময় করা হয়েছে, বর্তমান সরকারের তো তাদেরও একটা রাজনৈতিক ঘোষণাপত্র আছে, তাদের ইশতেহার আছে, তাদের নিজস্ব একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পলিটিক্যাল গভর্নমেন্টের তার নিজের রাজনীতি অনুযায়ী তিনি কাজ করবেন। সেটা বাস্তবায়ন করতে গেলে যদি সরকারের সাথে পুরো টিম যদি একসাথে কাজ না করতে পারে সেক্ষেত্রে আসলে সফলতা আসে না। সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ আছে। সরকারের স্থবির অর্থনীতিটাকে গতিশীলতায় আনা,
তারপরে প্রশাসনটাকে গতিশীলতায় আনা, দ্বিতীয় কথা হলো যে 16 বছর ধরে এই রাষ্ট্রের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা আসলে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে এবং অতীত সরকারটা তাদের নিজস্ব সিস্টেম অনুযায়ী দেশ পরিচালনা করেছে। সেখানে বিএনপি 16 বছর পরে ক্ষমতায় এসে দায়িত্ব পালন করতে যে তাদেরকে নানান ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে। তো সেই প্রতিবন্ধকতা পাশ কাটাতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে নিশ্চয় সরকারের ভেতর বাইরের সব ধরনের খবর আছে, সে খবরের ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদের ক্ষেত্রে এটা বার্তা হলো যে তারা যদি দক্ষতা প্রদর্শন না করতে পারেন তাহলে তাদেরকেও একই রকম পরিণতি ভোগ করতে হবে এবং সেটা তিনি কারোর মুখের দিকে তাকাচ্ছেন না। তিনি যদি এই চিন্তা করতেন তাহলে তো এটা 6 মাসের ভিতরে পরিবর্তন করতে পারতেন না, কিন্তু তিনি করেছেন। তিনি ভেবেছেন, দেখছেন যে আরও বেশি দক্ষ কে হবে, কার দিয়ে কাজ হবে, তাকেই তিনি কাজে লাগাবেন। হারুন ভাই, সংবাদে এও এসেছে যে এর ফলে অর্থাৎ সামনে যে রদবদলের যে বার্তা, এতে করে মন্ত্রীরা চাপে থাকবেন। সো এই চাপটা আসলে কীরকম হবে? দেখেন, আমি তো বললামই যে ঘটনা, আপনার সরকারকে তো অর্থনৈতিক সরকারের সামনে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং কার্যক্রম সেটা কিন্তু জনকল্যাণমুখী। আর জনকল্যাণমুখী কাজ আপনি যখন ওয়েলফেয়ার কাজ বেশি করতে চাইবেন তখন সরকারের ভিতরে আপনাকে মানে সরকারের গতিশীলতা থাকতে হবে, আর্থিক সংশ্লেষ থাকতে হবে, এক দেশের সাথে আর এক দেশের পারস্পরিক সম্পর্ক। আমাদের দেশের অর্থনীতির বুনিয়াদটা কি? 3টে ভিত্তির উপরে টিকে আছে। একটা হলো আমাদের গার্মেন্টস সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং প্রবাসী আয়। এই 3টা ক্ষেত্রে যদি আপনি আয় যদি সমানভাবে না আসে এবং যদি অর্থনৈতিকভাবে গতিশীলতা না আসে তাহলে সরকার তো তার কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। সরকার সে কারণেই অন্য অন্য খাতগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। সামনে গ্যাস বিদ্যুতের একটা সংকট আমরা দেখছি, সেগুলোতেও সরকারকে নজর দিতে হচ্ছে, আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তারপরে আমাদের যারা এর আগের সরকার ছিল সেই সরকারেরও নানাবিধ কার্যক্রম তারা যদিও নিষিদ্ধ ঘোষিত, কিন্তু সেগুলো সরকারকে কনসার্ন রেখে তো কাজ করতে হচ্ছে। এ সমস্তগুলো তো সরকারকে বিভিন্ন ধরনের ভাবনায় ফেলছে। জানবে, আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, সরকারের গ্যাস বিদ্যুতের চ্যালেঞ্জের কথা বললেন এবং গ্যাস যে সংকট বর্তমানে চলছে সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছুদিন আগে বলা হয়েছে যে এটা দ্রুতই সমাধান করা হবে, সমাধান যাচ্ছে। কিন্তু কালকে অর্থমন্ত্রী যে বিষয়টা বললেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাতে সময় লাগবে। দেখেন, সরকার সব কিছু পরিষ্কারভাবে বলতে পারে না। অতীতে কি করেছে সেটা একরকম, কিন্তু একটা দায়িত্বশীল সরকার সব কথা জনসমক্ষে এভাবে বলতে পারে না। আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সেক্টরটা, বিশেষ করে এনার্জি সেক্টরটা অতীতের সময় সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে। এখানে আপনি আপনার বিদ্যুতের চাহিদা আপনি প্রতিবেশী দেশ থেকে পূরণ করবেন, আপনি জ্বালানি চাহিদা তারা পূরণ করে দেবে। তো এই ধরনের একটা হোস্টাইল একটা দেশের সাথে আপনি এইটা পরিপূর্ণভাবে করতে পারবেন না। সরকার এটা আস্তে 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 নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য চেষ্টা করছে। আমাদের গত স্বাধীনতার 55 বছরেও আমাদের যে তেল গ্যাস শোধনাগার, যেটা চিটাগংয়ের রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি, সেটা কিন্তু দ্বিতীয় কোনো প্রজেক্টও হয়নি। এ সরকার উদ্যোগ নিয়েছে যে এটা দ্বিতীয় প্রজেক্ট তারা করবে। এরপরে বঙ্গোপসাগরে আমাদের তেল গ্যাস অনুসন্ধান করা, গ্যাস তো নেই। তারপরে এর মাঝখানে আমরা গত সপ্তাহে দেখছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সরকারের কিন্তু খুব পাওয়ারফুল একটা কমিটি কাতারে ছুটে গেছে এবং সেখানেও কিন্তু জ্বালানি বিষয় নিয়েই আলাপ আলোচনা এবং কথাবার্তা হয়েছে। তো সরকারের কালকে মাননীয় অর্থমন্ত্রী এটা ঠিকই বলেছেন উনি, যে এটাতে আসলে সময় লাগবে। একটা সরকার আপনি যদি চিন্তা করেন তাহলে একটা সরকার সত্য জিনিসটা মানুষের সামনে বললে সেটাতে মানুষের ভিতরে আস্থা তৈরি হয় বেশি। আপনি এটা ওটা বলে দিয়ে সহজভাবে বুঝাই দিলে তো হলো না। এখন কালকে মাননীয় অর্থমন্ত্রী কারেক্টলি বলেছেন যে এটা আমাদের হাতে সম্পূর্ণ নেই এবং এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস, এটা আস্তে আস্তে কাটবে, কিন্তু সময় লাগবে। আমার ধারণা যে মানুষ এতে বিরক্ত হবে না, বরং মানুষ সরকারের উপরে আস্থা পাবে না যে সরকার সঠিক কথাটাই বলেছে। হারুন ভাই, এবার একটু আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। আপনি দেখছেন আজকে নিশ্চয়ই কয়েকটা পত্রপত্রিকা এসেছে যে হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির যে দর কষাকষি, এবং ভারতীয় যে পত্রিকাগুলো, অনেক পত্রিকায় সেখানে তারা নিউজ করেছে যে আগস্টের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সম্ভাবনা
রয়েছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো স্পষ্ট কোনো বার্তা নেই। এই যে দর কষাকষির বিষয় আসছে দিল্লি এবং ঢাকার মধ্যে হাসিনাকে নিয়ে, আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত একটা পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দুটা দেশের পলিসি সম্পূর্ণ আলাদা, দুটা দেশের ফরেন পলিসিও আলাদা। বাংলাদেশ কখন ভারতে যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। ভারত চাইতেই পারে, ভারত তার নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাক, সেটা চাইতে পারে। ভারতের সাথে বহু অমীমাংসিত ইস্যু রয়েছে, ভারতের সাথে বাংলাদেশের বায়োলেটারাল চুক্তি রয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা অস্বস্তির কারণ, যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যিনি আমাদের এখানে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সেই দেশে যে আশ্রিত হয়েছেন, তো সে ধরনের একটা সেন্সেবল সম্পর্কের ভিতর দিয়ে বাংলাদেশ চাইলেই কিন্তু সরকার প্রধান ভারতে চলে যেতে পারবেন বা চলে যাবেন, বিষয়টা এত সহজভাবে দেখা ঠিক না। এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বারবার বলাই হচ্ছে যে বাংলাদেশ যখন চাইবে এবং সফরের মানে আপনার পরিবেশ যখন তৈরি হবে তখন বাংলাদেশ যাবে। এখন ভারতের পত্রপত্রিকা কি লিখলো এটা তো তাদের বিষয়। ভারতের পত্রিকাগুলো এর আগেও আমরা দেখছি এই ধরনের এক্সাজারেশন করে এবং তারা তাদের ফরেন পলিসিটাকেই ওন করে। এখন আমাদের এখানে তো সুস্পষ্টভাবে বরং সরকার বারবার যেটা বলছে সেটা দেখে মিনিং যেটা দাঁড়ায়, এই সফর আসলে দেরি হবে। এটার অনেকগুলো কারণ আছে। বৈশ্বিক ক্ষেত্রে, আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ভারতের অবস্থান এখন খুব বেশি সুবিধাজনক অবস্থানে ভারত নেই। ভারতের বাংলাদেশের প্রয়োজন, ভারতকে বাংলাদেশেরও প্রয়োজন আছে, যেহেতু আমাদের বৃহত্তম প্রতিবেশী। এখন বাংলাদেশের জন্য ভারতের বাংলাদেশের খুব প্রয়োজন, ভারত এটা চাইতেই পারে। কিন্তু ভারতের সাথে যে সমস্ত আমাদের সেন্সেবল ইস্যুগুলো রয়েছে সেগুলো কীভাবে সরকার, আমার ধারণা এগুলো ঠিক না করে, এটার কোনো গন্তব্য স্থির না করে সরকার প্রধান ভারতে যাবেন, এটা আমার কাছে মানে খুব বেশি যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত মনে হচ্ছে না। আরেকটি সংবাদ, সেটা হচ্ছে মালয়েশিয়ার যে শ্রমবাজার, সেটা নিয়ে আজকে বেশ কিছু পত্রিকায় সংবাদ হয়েছে। সেটা হচ্ছে আবারও সেই সিন্ডিকেটের কবলে মালয়েশিয়ার শ্রমবাজার। 25 এজেন্সির নাম প্রকাশ মালয়েশিয়ার দাতো আমিনের FWCMSA, অর্থাৎ যে রিক্রুটিং এজেন্সিগুলি তালিকা প্রকাশ করেছে, তারপরেই আমাদের যে বাইরের যে প্রায় 250 সদস্য রয়েছে তারা হতাশা প্রকাশ করেছেন। অর্থাৎ এই সিন্ডিকেটের মধ্যে দিয়ে আবার যেতে হচ্ছে। এই সিন্ডিকেট আমরা আগেও যেমন টপ 10-এর কথা আমরা শুনেছি সেই আগের সরকারের, মানে পতিত সরকারের সময়, কিন্তু সিন্ডিকেট থেকে আমাদের এই মালয়েশিয়া শ্রমবাজার থেকে কিন্তু বেরোতে পারছে না। তার মানে কি এই সিন্ডিকেটের মধ্য দিয়েই আবার সেই সিন্ডিকেট, মানে এটা ভাঙাটা যাচ্ছে না কেন আসলে? এটা খুবই দুঃখজনক, আপনি সঠিক বলেছেন। মালয়েশিয়া, দেখেন মালয়েশিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের পরে মালয়েশিয়ার শ্রমবাজারের কিন্তু একটা বিরাট সম্ভাবনা আমাদের তৈরি হয়েছিল। এখানে একটা বড় সিন্ডিকেট অনেক আগে থেকে সক্রিয়, যেটাকে আমাদের মানে দেশীয় ভাষায় মানুষ বলে যে আদম পাচারকারী। এখন নানান ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার কারণে আগে গলা কাটা পাসপোর্টে যে লোকগুলো যেত বিভিন্ন সময়, এখন পাসপোর্ট আধুনিকায়ন হয়, পাসপোর্ট চালু হয়, এক্ষেত্রে হারটা কমছে। কিন্তু এই যে আমাদের সাগর পথে যাওয়া, মিয়ানমার, থাইল্যান্ড হয়ে যাওয়া, এগুলো মালয়েশিয়ার শ্রমবাজারকে আমাদের জন্য নষ্ট করেছে। এটা একটা দিক। আর একটা সিন্ডিকেট মালয়েশিয়া দীর্ঘদিন ধরে সক্রিয়, সেটা বাংলাদেশেরও আছে, মালয়েশিয়ার লোকজনও এর সাথে যুক্ত আছে। তো বাংলাদেশে দেখবেন যে আপনি কুয়ালালামপুর এয়ারপোর্টে যখন যাবেন তখন সবচেয়ে বেশি মানে হয়রানির শিকার কিন্তু বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে। বাংলাদেশ কূটনৈতিকভাবে এটার অনেকবার প্রতিবাদও করেছে। এই সিন্ডিকেটটা আমার ধারণা যে সরকারের উচিত এই দিকে মনোযোগী হওয়া। আগের সরকারের সময় এই সিন্ডিকেটটা সরকারের ভিতরকার লোকজনই নিয়ন্ত্রণ করত এবং সে সময় সরকারের উচ্চপদস্থ খুব ক্ষমতাশালী যিনি প্রবাসী কল্যাণমন্ত্রী ছিলেন তার আত্মীয় স্বজনের একটা সিন্ডিকেট ছিল। এখন তো এটি নেই। আমার মনে হয় যে এই পুরনো সিন্ডিকেটটা ভাঙার জন্যে সরকারের খুবই মনোযোগী হওয়া উচিত। মনোযোগী হওয়া উচিত সঠিক যারা আমাদের দক্ষ শ্রমিক, দক্ষ, কম দক্ষ, অদক্ষ, এই যে ক্যাটাগরি করে, আসলে অদক্ষ শ্রমিক বাইরে পাঠায় খুব বেশি একটা লাভ হয় না, এটার দেশের বদনাম হয়।
আমাদের প্রতিবেশী দেশগুলো যারা অন্য অন্য দেশে শ্রমিক পাঠায় তারা কিন্তু দক্ষ শ্রমিকের দিকে বেশি নজর দেয়। দক্ষ শ্রমিকের দিকে এটা দেশের জন্যে যেমন ফরেন রেমিটেন্স আনতে পারে, দেশের সুনামও বয়ে আনে, কিন্তু অদক্ষ শ্রমিকগুলিকে নানান ধরনের কার্যকলাপে তারা লিপ্ত হয় এবং এগুলো আসলে খুব বেশি কাজে লাগে না। এদিকে সরকারের নজর দেওয়া উচিত। হারুন ভাই, এই যে আপনি মালয়েশিয়ার কথাটা বারবার ঘুরে ফিরে কেন আসছে, আমাদের শ্রম বাজারের একটা বড় রেমিটেন্স মালয়েশিয়া থেকে আসে, অর্থাৎ আমাদের দেশের প্রচুর লোক মালয়েশিয়া যাচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, একটা রেট দেওয়া হচ্ছে, তারপরও সেটাকে আরও 4 গুণ 5 গুণ বাড়িয়ে বিভিন্ন এজেন্সিগুলো টাকা পয়সা নিচ্ছে, নেওয়ার পরে লোকজন প্রতারিত হচ্ছে। এই সিন্ডিকেটের কারণেই কিন্তু এগুলো হচ্ছে, অর্থাৎ ভুক্তভোগী দেশি মানুষই হচ্ছে। সরকার থেকে বলা হচ্ছে, তারপর এটা দেখার তেমন কেউ নেই, মানে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। কারণ সরকার থেকে রেট দেওয়া হচ্ছে, কিংবা আমরা যেটা দেখছি মালয়েশিয়া যেতে একজনের খরচ পড়ে আপনার গিয়ে 1,80,85 এটা চলে যাচ্ছে গিয়ে আপনার 4.5 লাখ 5 লাখে, এবং 4.5 লাখ 5 লাখ গিয়েও তো ওখানে যে তারা অনিয়মিত হয়ে যায়, পালিয়ে থাকে। এই সমস্যাগুলো আসলে দীর্ঘদিনের সমস্যা। সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং যারা এক্ষেত্রে আমাদের মানে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, সরকারের উচিত তাদের সাথে কথা বলা এবং সঠিক প্রক্রিয়া নিয়ে যাওয়া। আপনি মালয়েশিয়ার শ্রমবাজারে এটা বেশি হয়, কারণ ওখানে বাংলাদেশের সংখ্যা প্রচুর আছে। মধ্যপ্রাচ্যেও হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা অনেকটা কমে এসেছে এখন। এই মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটটা যদি না ভাঙা যায়, তাহলে আমাদের শ্রমবাজারে, আন্তর্জাতিক শ্রমবাজারে এর একটা বিপুল পরিমাণ একটা নেগেটিভ প্রভাব পড়বে। এটা সরকারের নজর দেওয়া উচিত। হারুন ভাই, আরেকটি সংবাদ, কালকে রাত 8:30টার ঘটনা, রংপুরের ঘটনা, এবং সেখানে আপনি দেখেছেন যে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণমতি চক্রবর্তী তার স্ত্রী ও ছেলে মেয়ে সহ 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং আপনি দেখেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে একটা অনুষ্ঠানে উনি বলেছেন, চাঁদাবাজি জড়িত পুলিশ সদস্যেরও তালিকা হচ্ছে, এবং উনি থানায় থানায় ঘুরছেন, উনি বিভিন্ন জায়গায়, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে দেখছি। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডগুলো আমাদের দেখতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি পুরা নিউজটা দেখলাম। রংপুরের যে ঘটনা ঘটছে এটা খুবই মর্মান্তিক, দুঃখজনক এবং হৃদয় বিদারক। একজন গত বছর ওই গণিতের ওই শিক্ষক অবসর নিয়েছেন এবং উনি স্ত্রী সন্তানদের নিয়ে উনি রংপুর যে জায়গায়, এই জায়গাটা উনি নতুন উঠছেন। কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা হলো, ঘটনাটা 4 দিন আগে ঘটছে। 4 দিন আগে, তো 4 দিন আগে 4 দিন ধরে একটা পরিবার এইভাবে নিরুদ্দেশ থাকলো এবং তাদেরকেও খোঁজখবর নিল না। এটা নিশ্চয়ই আমাদের পুলিশ কর্তৃপক্ষ, ইনভেস্টিগেটিং অথরিটি যারা আছেন, তারা এটা খতিয়ে দেখবেন। এবং ইতিমধ্যে সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। লাশগুলো পচে দুর্গন্ধময় হয়ে গেছে এবং তাদের আত্মীয় স্বজন, তার সম্ভবত একজন নিকট আত্মীয়, কোনো খোঁজখবর না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে দিলে দরজা ভেঙে ভিতরে ঢুকছে। এটা খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। পুলিশ প্রাথমিকভাবে বলছে, এবং লাশগুলো রুমের ভিতরে ছড়ানো ছিটানো ছিল, এক জায়গায় ছিল না। বাচ্চাটা খাটের নিচে ছিল। গণপতি, ওনার লাশটা পাওয়া গিয়েছে আপনার ছাদের কিনারে, ছাদের কিনারে না, দোতলা বাড়ির ছাদে, এবং তার স্ত্রী প্রীতিলতা এবং মেয়ের নাম প্রার্থী, তার মরদেহ পাওয়া গেছে ছাদে ওঠার সিঁড়িতে। আর ছেলে প্রিয়মের মরদেহ পাওয়া গেছে খাটের নিচে। এবং আপনি ঠিকই বলেছেন যে যখন দুর্গন্ধ শুনে সেটা, তখন তাদের মানে আশপাশের লোকজনেরই হয়েছে, এবং তার একজন আত্মীয় উনি বাসায় এসে সেটাকে নিশ্চিত করে পুলিশে খবর দিয়েছেন। তো এটা প্রাথমিকভাবে পুলিশ যেটা বলছে যে এটার সাথে ডাকাতির সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু ডাকাতির সংশ্লিষ্টতাও কিভাবে আছে, এটা আসলে ঘটনাটা খুবই মর্মান্তিক এবং খুবই রহস্যজনক। একটা পরিবারের পুরো পরিবার এভাবে যাওয়া, তারা কি, পুলিশ বলছে যে তারা আলামত যেটা বুঝছে যে তাদের সাথে যদি ডাকাতি হয় তাহলে ধস্তাধস্তি হয়েছে কিনা, সেটার আলামত আদতেও আছে কিনা, মালামাল খোয়া গেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখবেন। তবে আমার ধারণা আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট দক্ষ, আমাদের যারা ইনভেস্টিগেটিং অথরিটি আছে, দক্ষতা আছে। আর এখনকার এই যুগে ধরেন
আপনার ডিভাইসগুলো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমি আশা করি বা যে খুব দ্রুতই এ ব্যাপারে কারা জড়িত আছে তারা আমাদের পুলিশ অথরিটি বের করে ফেলতে পারবে। তবে এই ধরনের ঘটনার মানুষের ভিতরে খুবই খারাপ একটা বার্তা যায়, মানুষের ভিতরে আতঙ্ক ভয় তৈরি হয়। নিজের ঘরের ভিতরে মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে এটা তো খুবই দুঃখজনক। সরকারের উচিত এগুলো নজর দেয়। আপনি আর একটা কথা বলেছেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল তেজগাঁও থানায় গেছেন, সেখানে তিনি ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন, তিনি তাদের সমস্যা শুনেছেন। এই কার্যক্রমগুলো আসলে আরও মানে বেগবান হওয়া উচিত। কারণ এমনিতেই আমাদের পুলিশের যে কাজ এবং পুলিশ বাহিনী কিন্তু আসলে ভেঙে পড়েছে অনেক আগে থেকেই। এই ভঙ্গুর একটা পুলিশ প্রশাসন এবং পুলিশ বাহিনীকে একটা আমাদের এত বিপুল পরিমাণ জনসংখ্যা অধ্যুষিত দেশে সেবা দেওয়া এবং কাজ করা এটা বেশ চ্যালেঞ্জের। হারুন ভাই, অবশ্যই আসামি ধরবে আমাদের পুলিশ বাহিনী দখল, সবই ঠিক আছে, কিন্তু এই যে যদি ডাকাত হয়ে থাকে তাদের প্রস্তুতি ছিল, অনেক কিছু ছিল, সেই জায়গাটায় আমরা কেন, আপনার কি মনে হয় সেই জায়গাটা আমরা এখনো এগিয়েছি, মানে তাদের ধরার ক্ষেত্রে, প্রিপারেশনের সময় এসব ক্ষেত্রে? না, আমার ধারণা সেটা হলো যে আমি আশাবাদী যে পুলিশ ধরে ফেলবে, কিন্তু কেন এটা হয়েছে, এই ধরনের একটা অপরাধের নেপথ্য কারণ কি সেটাও তাদেরকে খুঁজে বের করা উচিত। তা না হলে মানুষের মধ্যে আরও শঙ্কা তৈরি হবে। 4 জন মানুষ একটা পরিবারের মারা যাওয়া এভাবে, এটা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। এটা সরকার এবং এটা যা হোক, যেটাই হোক, সেটা মানুষের সামনে, এটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত। ধন্যবাদ হারুন জামিল ভাই আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।